দেশে করোনায় শিশুসহ আরও 5 জনের মৃত্যু, সংখ্যা বেড়ে 145, নতুন 418 সহ আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়ানো। যত শনাক্ত এখানে পেয়েছি এর মধ্যে আমাদের অনেকটা অংশ জুড়ে আছে যারা স্বাস্থ্যসেবায় নিয়োজিত, আমাদের চিকিৎসক, আমাদের নার্স, টেকনোলজিস্ট। সংক্রমণের ঝুঁকির মধ্যেই চাকরি বাঁচাতে মাইলের পর মাইল হেঁটে কর্মস্থলে পোশাক শ্রমিকরা। এবারও সুস্পষ্ট নির্দেশনা না থাকায় ভোগান্তি, অস্বীকার কর্তৃপক্ষের। অফিস থেকে আমাদের বলছে যে আজকের ভিতরে যদি জয়েন না দেয় তাহলে আমাদের যে এই কয়েকদিন বেসিক দেওয়ার কথা ছিল সেটা আমাদের দিবে না। গার্মেন্টস খোলা তাহলে আমাদেরকে পথে চলার জন্য বলতেছে কেন, আবার তারাই বাধা দিতেছে। স্পষ্টভাবে বলে দিয়েছি যে দূর দূরান্ত থেকে কেউ যেন এই মুহূর্তে ফ্যাক্টরিতে না আসে, এর জন্য শ্রমিকরা না ভাবে যে এই মুহূর্তে না গেলে তাদের চাকরি থাকবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আবারও সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কিট হস্তান্তরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, যথাযথ প্রক্রিয়া না মানার অভিযোগ ওষুধ প্রশাসন অধিদপ্তরের। দেশে এ পর্যন্ত 150 শিশু করোনায় আক্রান্ত, ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারীরাও। লক্ষণ দেখা দিলেই আইসোলেশনের পরামর্শ নিতে হবে বাড়তি যত্ন। সংকট না থাকলেও করোনা পরিস্থিতির সুযোগে ঊর্ধ্বমুখী ভোগ্যপণ্যের দাম। খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মুখে দোকানে তালা দিয়ে সটকে পড়লেন ব্যবসায়ীরা। এবং আরও 2 সপ্তাহ পর পাকবে সুনামগঞ্জে হাওরের সব ধান। পাহাড়ি ঢলের শঙ্কায় যথাসময়ে ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা। বগুড়ায় পানির দামে দুধ বিক্রি করছেন খামারিরা। দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশুসহ আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 145 জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় 3,476 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন 418 জন। স্বাস্থ্যকর্মীদের বড় একটি অংশ আক্রান্ত হচ্ছেন বলেও জানানো হয়। কোনোভাবেই ঘরে থাকছেন না মানুষ, তাই দিন দিন সংক্রমিত এলাকার তালিকাও দীর্ঘ হচ্ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যা। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, একদিনে 3,476টি নমুনা পরীক্ষায় 418 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 10 বছরের কম বয়সী শিশুসহ 5 জনের। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরো 5 জন এবং এ পর্যন্ত 145 জন। এই শিশুটি মারা গেছেন যে এই নেফ্রোটিক সিনড্রোমে আক্রান্ত ছিল এবং তারপরে তার কোভিড পজিটিভ হয়েছে এবং সে মৃত্যুবরণ করেছে। সুস্থ হয়েছেন 9 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 122 জন। তবে এখানে উল্লেখ করছি যে আমরা এই যে সুস্থতা দেখাই 9 জন, এরা যারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন তাদের মধ্যে সুস্থ। আমাদের বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি বাড়িতে থেকেই চিকিৎসা নেন এবং তারা সুস্থ হয়ে যান, সেই তথ্যটা এখানে আমরা দেই না। বুলেটিনে জানানো হয়, নতুন করে ঢাকার বাইরে আরও 3টি নমুনা পরীক্ষা কেন্দ্র চালু হয়েছে। এছাড়া স্বাস্থ্যকর্মীদের বড় একটি অংশ সংক্রমিত হচ্ছেন বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আমাদের আমরা যত শনাক্ত এখানে পেয়েছি এর মধ্যে আমাদের অনেকটা অংশ জুড়ে আছে যারা স্বাস্থ্যসেবায় নিয়োজিত, আমাদের চিকিৎসক, আমাদের নার্স, টেকনোলজিস্ট, আমাদের যারা সহায়ক শক্তি আছেন স্বাস্থ্যকর্মী, যেমন পরিচ্ছন্নতা কর্মী, ড্রাইভার, ওয়ার্ড বয়, পুলিশ বাহিনীর মধ্যেও আমাদের অনেকেই আক্রান্ত হয়েছেন। এছাড়া সংক্রমণ রোধে কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন থেকে। চর্বি সমৃদ্ধ খাবার খাবেন না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করছেন সহকর্মী আজহার লিমন। 24 ঘন্টায় করোনাতে স্বাগতম। দেশের মাটিতে আবারও বাড়ল করোনায় আক্রান্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 418 জন রোগী। এ নিয়ে রোগীর সংখ্যা ছাড়লো 5,000। গেল 8 মার্চ থেকে আজ 26 এপ্রিল পর্যন্ত 50 দিনের করোনা সংক্রমণের গতি ঊর্ধ্বমুখী রয়েছে বলা যায়। আমেরিকার স্বীকৃত প্রতিষ্ঠান রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসি অনুসারে সংক্রমণকে 4টি ধাপে ভাগ করা যায়। প্রথম ধাপ আক্রান্ত দেশ থেকে আসা রোগীর মধ্যে করোনার রোগী সংক্রান্ত, যাকে সিডিসি বলছে ইম্পোর্টেড কেস অনলি। দ্বিতীয় ধাপ লোকাল ট্রান্সমিশন বা স্থানীয় সংক্রমণ, এরপরে সামাজিক সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন এবং সবশেষে রয়েছে মহামারী। আমরা 50 দিনের তথ্য যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে 8 মার্চ থেকে 8 এপ্রিল এই
এক মাস কিন্তু সংক্রমণের যে প্রথম দুটি ধাপ সেই দুটি ধাপে কিন্তু ছিল 5 দিনের মাথায় 14 এপ্রিল কিন্তু এটি 200 অতিক্রম করেছে। এই ক্ষেত্রে আইডিসিআর কিন্তু সংক্রমণের উৎস কিন্তু আর বলতে পারেনি, সেই ক্ষেত্রে এটি এখন কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিক সংক্রমণের পর্যায়ে রয়েছে। আমরা একটি গেল 24 ঘন্টার পরিস্থিতি একটু বিশ্লেষণ করতে চাই। গেল 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত করা সম্ভব হয়েছে 418 জন। এটি এসেছে 3476 জন রোগীর নমুনা পরীক্ষা করে। তাহলে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়ালো 5416 জন। নতুন করে 5 জন রোগী আসলে মারা গিয়েছে। নতুন মৃত্যু সংখ্যা দাঁড়ালো 145 জন। তবে এর মধ্যে খুশির খবর, নতুন করে 9 জন রোগী সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 122 জন। আমরা যারা মৃত্যুবরণ করলেন তাদের একটু বয়স ভিত্তিক বিভাজনে যাব। আজই প্রথম 10 বছরের নিচে একজন শিশু মারা গিয়েছে, 60 ঊর্ধ্ব মারা গিয়েছেন একজন, 50 ঊর্ধ্ব 3 জন রোগী কিন্তু মারা গিয়েছেন। যে 5 জন মারা গিয়েছে এর মধ্যে আসলে 3 জনই পুরুষ ছিল এবং একজন নারী ছিল এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে একজন শিশু ছিল। আমরা এখন পর্যন্ত যে সংক্রমণের যে ঝুঁকি সে বিষয়ে একটু আলোচনা করতে চাই। সংক্রমণের ঝুঁকি এতদিন আমরা যেটি বলে আসছি বা আইডিসিআর যেটি বলে আসছে তাতে তেমন একটা পার্থক্য নেই। আমরা যেটি দেখছিলাম যে পুরুষরাই বেশি সংক্রমণের ঝুঁকিতে এবং এই পর্যন্ত আক্রান্তের 68% কিন্তু পুরুষ। আজকে যে স্বাস্থ্য অধিদপ্তরের যে ব্রিফিং সেখানে কিন্তু বলা হয়েছে যে রমজান মাসে এই করোনা সংক্রমণ রোধে বেশি বেশি করে টক জাতীয় এবং তরল জাতীয় খাবার কিন্তু খাবার পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল আজকের বিশ্লেষণে। পোশাক কারখানা খোলা নিয়ে এবারও সুস্পষ্ট নির্দেশনা না থাকায় হযবরল অবস্থার সৃষ্টি হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে আবারও ঢাকামুখী শ্রমিকের ঢল নামে। চাকরি বাঁচাতে ঝুঁকি নিয়েই পায়ে হেঁটে কর্মস্থলের দিকে রওনা দেওয়ার কথা জানান পোশাক শ্রমিকরা। তবে নির্দেশনা না থাকায় তাদের যাত্রায় বাধা দেয় পুলিশ। সাইমা কুন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ভোগান্তি আর হয়রানি যেন পোশাক শ্রমিকদের নিয়তি। দেশে গণপরিবহন বন্ধ এবং করোনা প্রতিরোধে জেলায় জেলায় লকডাউন চললেও তাদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন গার্মেন্টস মালিকরা। মাইলের পর মাইল পায়ে হেঁটে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের বাধায় যেতে পারছেন না তারা। ময়মনসিংহের শম্ভুগঞ্জ, পাটগুদাম ব্রিজ ও দীঘারকান্দা বাইপাস এলাকায় পুলিশ আটকে দিচ্ছে পোশাক শ্রমিকদের। শ্রমিকরা জানান কাজে যোগ দিতে না পারলে চাকরি চলে যাবে তাদের। তাই লকডাউনের মধ্যেই করোনার ঝুঁকি নিয়ে কর্মস্থলে রওনা দিয়েছেন তারা। অফিস থেকে আমাদের বলছে যে আজকের ভিতরে যদি জয়েন না দেয় তাহলে আমাদের যে এই কয়েকদিন বেসিক দেওয়ার কথা ছিল সেটা আমাদের দিবে না। বিভিন্ন জায়গায় আমাদের আটক হয়েছি, পুলিশের দাওয়া খাইছি এবং রাস্তাঘাটে অবরোধ, তারপরে অতিক্রম করে আমরা এখন এই পর্যন্ত ময়মনসিংহ আসছি। সরকার পক্ষ থেকে গার্মেন্টস খোলার অর্ডার দিয়া আবার কেন তারা যানবাহন বন্ধ রাখবে, এটা আমার প্রশ্ন। গার্মেন্টস খোলা তাহলে আমাদেরকে পথে চলার জন্য বলতেছে কেন, আবার তারাই বাধা দিতেছে। এদিকে পোশাক শ্রমিকদের ঢাকামুখী যাওয়ার নির্দেশনা না থাকায় তাদের যেতে দেয়া হচ্ছে না বলে জানান পুলিশের এই কর্মকর্তা। বাইরের থেকে ঢাকামুখী হওয়ার কোনো নির্দেশনা আমাদের মধ্যে আসেনি। তাদেরকে সেই কারণে আমরা গতকালকেও চেষ্টা করেছি তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠানোর জন্য। তারা বারংবার চেষ্টা করতেছে ঢাকা যাওয়ার জন্য। আমরা তাদেরকে এই বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তাদেরকে ঢাকামুখী না যাওয়ার জন্য অনুরোধ করছি। এদিকে গতকালও ঢাকামুখী পোশাক শ্রমিকদের স্রোত পাটগুদাম ব্রিজ এলাকায় আটকে দেয় পুলিশ। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। স্থানীয় শ্রমিকদের দিয়ে নিয়ম মেনে সীমিত আকারে কারখানা চালুর কথা বলা হলেও কোথাও কোথাও মালিকপক্ষ ঢাকার বাইরের শ্রমিকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। তবে বিকেএমই এর দাবি, কারখানা সীমিত পরিসরে চালু করা হচ্ছে। দূর দূরান্ত থেকে শ্রমিকদের না আসার জন্য মালিকপক্ষ স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। শ্রমিকদের মেসেজ দিচ্ছে, তারপরে মালিক পক্ষ কয়েকটা ফ্যাক্টরি থেকে আবার ফোনও দিচ্ছিল। জিনিসটা মালিকদের করা উচিত হয় নাই। কি ধরনের ব্যক্তিগত সরঞ্জাম মালিকরা রাখছে। করোনার যে স্টেপটা, এটা থেকে কিন্তু আমরা এখনো বাইর হই নাই। এখন যদি এই মুহূর্তে ঢুকায় এই যে আরো অসুস্থ হয়ে যায় তখন ওয়ার্কার কই পাবে। প্রথমত মালিকদের দায়ভার, সরকারের দায়ভার, বিকিএমের দায়ভার, কারণ তারা ফ্যাক্টরিতে ওয়ার্কারদের আনপাচ্ছে। স্পষ্টভাবে বলে দিয়েছি যে দূর দূরান্ত থেকে কেউ যেন এই মুহূর্তে ফ্যাক্টরিতে না আসে। কারণ আমরা শুরুই করতেছি সীমিত আকারে শুরু করলে আমরা সব শ্রমিক তো দরকার নেই এই মুহূর্তে। আমার ফ্যাক্টরির আশেপাশে যারা অবস্থান করছে তাদেরকে নিয়েই শুধু আমরা আপাতত ফ্যাক্টরিটা চালু করব। এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। শ্রমিকরা কেন দূর দূরান্ত আসছে এটা আমাদের কাছে বোধগম্য নয়। এইটাও আমরা বলেছি যে এর জন্য শ্রমিকরা না ভাবে যে এই মুহূর্তে না গেলে তাদের চাকরি থাকবে।
চালু করা পোশাক কারখানাতে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে বলে জানিয়েছে বিজিএমইএ। বিকেলে গণমাধ্যমে কারখানার কর্মপরিবেশের কয়েকটি স্থিরচিত্র পাঠিয়ে দাবি করে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এতে দেখা যায় প্রবেশ পথে জীবাণুনাশকের ব্যবহার, শ্রমিকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা, জীবাণুনাশক দিয়ে হাত ধোয়া এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার মাধ্যমে কারখানায় প্রবেশ করানো হচ্ছে। ছবিতে কারখানার ভিতরে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করার দৃশ্যও দেখা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে এখন পর্যন্ত প্রায় 150 শিশুর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য ঝুঁকিতে আছেন অন্তঃসত্ত্বা নারীরাও। চিকিৎসকের পরামর্শ, করোনার সময় শিশু, নবজাতক ও সন্তান সম্ভবা মায়েদের প্রয়োজন বাড়তি যত্ন। সেই সঙ্গে লক্ষণ দেখা দিলেই তাদের পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। মার্জিয়া মোমোর রিপোর্ট। করোনা ভীতি ছুঁয়েছে সবাইকে। শঙ্কার বিষয়, কোভিড-19-এ বড়দের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরাও। দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের 3% শিশু, যাদের বয়স 10 বছরের নিচে। চিকিৎসকদের পর্যবেক্ষণ, পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে শিশুদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। শিশুদের স্পর্শের ক্ষেত্রে সতর্কতার পরামর্শ তাদের। এছাড়া খাবারের তালিকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন উপাদান রাখার। লকডাউন পরিস্থিতিটা বলছি, এটা প্রপারলি কিন্তু মানছেন না। এই না মানার ফলে শিশুরা সংক্রমিত হচ্ছে বেশি। শিশুদের ক্ষেত্রে বারবার হাত ধোয়ার অভ্যাসটা অবশ্যই আপনারা করবেন। এদিকে নিজের ও অনাগত সন্তানের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীরা। সবাই টেনশনে আছে, কারণ আমি চেকআপে ঠিকমতো যেতে পারছি না। চিকিৎসকরা বলছেন, গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সংক্রমণের ঝুঁকি বেশি। তাদের যে সুষম খাবার খাওয়া, একটু হালকা ব্যায়াম করা এবং ঘরের মধ্যে থাকা যতটুকু সম্ভব। প্রেগনেন্ট অবস্থা আপনি যদি মাথা ঘোরায়, চোখে ঝাপসা দেখেন, তাহলে অবশ্যই হাসপাতালে যোগাযোগ করবেন। কোন হাসপাতালে যাবেন কিংবা কিভাবে যাবেন সেই বিষয়টি আগে থেকে একটা পরিকল্পনার ভিতরে রাখা। বিশ্বের নবজাতক ও গর্ভবতী নারীরা করোনা ঝুঁকির তালিকায় বরাবরই প্রথম দিকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় শিশুরা এতদিন এ ঝুঁকির বাইরে ছিল, কিন্তু এখন দেশের শিশুরাও করোনায় আক্রান্ত হচ্ছে। এতে করে মা কিংবা শিশুর জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মার্জিয়া মোমো, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। দেশেই তৈরি হচ্ছে মুমূর্ষ রোগীর চিকিৎসায় অত্যাবশ্যকীয় ভেন্টিলেটর। চূড়ান্ত অনুমোদন পেলে সপ্তাহে 100টি তৈরি সম্ভব। দাম পড়বে 1 লাখের কম। গণস্বাস্থ্যের উৎপাদিত করোনা শনাক্তকরণ কিট হস্তান্তরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। কিট নিয়ে যাওয়া হলেও তা ওষুধ প্রশাসন অধিদপ্তর গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন তিনি। তবে শুধু ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছে না গণস্বাস্থ্য কেন্দ্র। দেশে কোভিড-19 পরীক্ষায় নতুন সম্ভাবনা জাগিয়েছিল গণস্বাস্থ্য কেন্দ্রে র্যাপিড টেস্টিং কিট উদ্ভাবনের খবর। তবে একে ঘিরে সামনে এসেছে বেশ কিছু বিতর্কও। রোববার ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে সংবাদ সম্মেলন করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি দাবি করেন, নমুনা কিট নিয়ে গেলেও তা গ্রহণ করেনি ওষুধ প্রশাসন অধিদপ্তর। অভিযোগ করেন, ব্যবসায়িক স্বার্থ দ্বারা প্রভাবিত হয়ে টেস্টিং কিট অনুমোদনের ক্ষেত্রে গণস্বাস্থ্য কেন্দ্রকে হয়রানি করা হচ্ছে। ওটাকে ইস্যু করছে, আমরা এটা বুঝতে অক্ষম। সত্যি কথা বলতে কি, তা উনার বলতে ঠিক আছে যাবেন, আজকে গিয়েছি, আজকে বলছেন যাব না। কি ব্যাপার? সিআরও দিয়ে আসেন। সিআরওটা কি ব্যাপার? কন্ট্যাক্ট রিসার্চার, সেকে একটা মাঝখানের একটা ফরিয়া, একটা দালাল। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, টেস্টিং কিট নিয়ে কোনো রাজনীতি করছে না গণস্বাস্থ্য কেন্দ্র। একই সঙ্গে চাওয়া হয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি যে আপনি বিষয়টা একটু ব্যক্তিগতভাবে হলেও একটু দেখেন। আমরা দেশকে বাঁচাতে হলে যদি মনে হয় যে আমাদেরটা খারাপ, আমাদেরটা বাদ দিয়ে দেন। আমরা যেটা করছিলাম, সাশ্রয়ী, খুব কম দামে বাংলাদেশের মানুষকে টেস্ট করাতে চেয়েছিলাম। এটাই ছিল আমাদের উদ্দেশ্য। এদিকে গণস্বাস্থ্যের বিরুদ্ধে পাল্টা অভিযোগ ওষুধ প্রশাসন অধিদপ্তরের। প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলেন, সব ধরনের সহায়তা পাওয়ার পরও নানা ধরনের অসত্য অভিযোগ করছে গণস্বাস্থ্য কেন্দ্র।
টেস্টিং কিট অনুমোদন পাওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে চাইছে না বলেও অভিযোগ ওষুধ প্রশাসন অধিদপ্তরের। কিট দিতে আসেন নাই, অনেক কোনো বসে ছিলেন, কখন আমাদের বলেন নাই যে আমরা কিট নিয়ে আসতে দেন, আর কিট নেওয়ারও কথাও নাই, কিট নেওয়ার প্রয়োজনও নেই তো আমাদের। তাদের তো স্টাডিটা কন্ডাক্ট করতে হবে, সেইখানে কিটটা দিতে, কিন্তু আমাদের তো কিট দিতেও চান নাই, এটা আরেকটা মিথ্যা কথা। রোববার গণস্বাস্থ্য কেন্দ্রকে দেয়া চিঠিতে ক্লিনিক্যাল ট্রায়ালের সব ধাপ সম্পন্ন করে টেস্টিং কিট জমা দিতে বলে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে ৩১ দিন পর আজ থেকে খুলেছে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ। জরুরি প্রয়োজনে সেবা দিতে সরকারের নির্দেশে অফিস খোলা রাখা হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সদস্যরা। আর প্রয়োজন অনুযায়ী যে কোনো মন্ত্রণালয় খোলা রাখা হবে বলে জানান জনপ্রশাসন সচিব। গত ২৬শে মার্চ দেশে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে বন্ধ হয়ে যায় প্রশাসনিক কার্যক্রমের মূল কেন্দ্র সচিবালয়। এরপর ছুটি বাড়ানো হয়েছে আরও ৩ দফা। তবে সবশেষ গত ২৩ এপ্রিল সাধারণ ছুটি বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে সরকারের গুরুত্বপূর্ণ ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই হিসেবে ১ মাস পর সীমিত পরিসরে সচিবালয় খোলার প্রথম দিনে অফিস করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। দুর্যোগকালীন সময়েও অনেকগুলো সাপোর্ট মানুষকে দেওয়া দরকার। সেই সমস্ত সাপোর্টগুলো দিতে গেলে আপনাকে কাজকর্ম কিছু করতেই হবে। যেগুলো জরুরি সেবার সাথে যুক্ত এবং জরুরি কাজকর্মের সাথে যুক্ত সেগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই জন্য আজকে আমরা এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা আরও অনেকেই এসছেন এবং আজকে আমরা এখানে বৈঠক করেছি। সাধারণ ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়ায় অনেকে যোগ দিতে পারেননি কাজে। তবে প্রয়োজন হলে যে কোনো মন্ত্রণালয়কেই অফিস খোলার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন সচিব। জরুরি কাজের সাথে সম্পৃক্ত যারা সীমিত আকারে সেই সমস্ত মন্ত্রণালয় তাদের অফিস একেবারে কেন্দ্রীয় পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে খোলা থাকতে পারবে। সচিবালয়ে অফিস চালুর ক্ষেত্রে করোনা ভাইরাস মোকাবেলায় জরুরি সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি রমজান মাসের বাজার তদারকির কথাও বিবেচনা করা হয়েছে। বিশেষ এই পরিস্থিতিতে সচিবালয়ে অফিস খোলা রাখা হচ্ছে প্রয়োজনের সমান্তরালে, অর্থাৎ যখন যেখানে জরুরি সেবা দেওয়া প্রয়োজন সেখানে খোলা রাখা হচ্ছে শুধুমাত্র সে মন্ত্রণালয় বা বিভাগ। তবে পরিস্থিতি বিবেচনায় সামনের দিনগুলোতে অফিস খোলা রাখার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা চলছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সাথে সংযুক্ত মহাসড়কগুলোর চিত্র যেন দিনে দিনে ফিরছে আগের রূপে। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও বিকল্প ব্যবস্থায় ঢাকায় ঢুকতে কিংবা বের হতে দেখা গেছে অনেককেই। তবে কর্মস্থল খোলার কথা জানিয়ে আজ ঢাকায় ঢোকা মানুষের সংখ্যা ছিল আগের তুলনায় বেশি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার সকাল ৮টার চিত্র এটি। পুলিশের চেকপোস্ট থাকলেও পুরো এলাকা জুড়ে কোথাও চোখে পড়েনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য। আর এই সুযোগেই অটো, রিক্সা, ভ্যান সহ নানা প্রকার যানবাহনে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন সাধারণ মানুষ। এমন হাঁকডাক একই বাহনে একাধিক যাত্রী তোলার। সময়টা যখন নিরাপদ দূরত্ব বজায়ের তখন একে অপরের গা ঘেঁষে বসে পড়ছেন ঝুঁকি নিয়েই। একসাথে একদম গা ঘেঁষে বসাটা কি ঝুঁকিপূর্ণ হয়ে গেল না? কিছুটা তো থেকেই যায়, তারপরও জীবনে ঝুঁকি নিয়েও আমাদেরকে করতে হচ্ছে, মানুষের সেবা দেওয়ার জন্য যেতে হচ্ছে আমাদেরকে। অন্যদিকে ঢাকার প্রবেশদ্বারগুলোর চিত্র দিনে দিনে রূপ নিচ্ছে হতাশায়। এতে বাড়তি মাত্রা যোগ করেছে কিছু পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত। দীর্ঘদিন পর কর্মস্থল খোলার ঘোষণা শুনে অনেকে পায়ে হেঁটে যাত্রা করেন ঢাকার দিকে। গার্মেন্টস আমাদের এখনো পুরোপুরি খুলে নাই, বেতন আননি নাই, ওই লাগে আবার অন্য যাইতেছে আনবার জন্য। আমার অফিস আজকে খোলার কথা ছিল কিন্তু খোলেনি, কিন্তু ২৬ তারিখে খোলার কথা খোলেনি, আবার ২ তারিখ থেকে খোলা। এক্ষেত্রে পুলিশ বলছে কর্তৃপক্ষের হুটহাট সিদ্ধান্ত পরিবর্তনের চাপ পড়ছে মহাসড়কে। যেহেতু বিভিন্ন গার্মেন্টস খোলা গার্মেন্টস, এই ব্যাপারে তো একটু শিথিলতা আছে। তারপরও যথাযথ ব্যবস্থা নিয়ে মাস্ক, যত নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি মেনেই সবাইকে চলতে হবে। গত ৫ এপ্রিল থেকে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশ সদর দপ্তর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনী রাজধানীকে কঠোর তদারকির মধ্যে রাখলেও অনেকেই তা মানছেন না। মাস পার হয়ে গেলেও এখনও সচেতন হয়নি নগরবাসী। সশস্ত্র বাহিনীর সদস্যদের টহল দিতে দেখলেই লোকজন সরে যাচ্ছেন, আবার টহল চলে গেলেই আগের অবস্থা ফিরে আসে।
রাজধানীর বাজারগুলো খোলা জায়গায় নিয়ে আসা ও মাস্ক সহ সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনী। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য মতে রাজধানীর 1.5 শতাধিক এলাকায় করোনা ছড়িয়ে পড়েছে। রাত 11টার সময় আরও থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহাড়ি ভূমিতে ফাটলে আতঙ্কে বাসিন্দারা, অর্ধশত পরিবারকে সরে যাওয়ার নির্দেশ। মাত্র 7 দিনেই দেশের প্রকৌশলীরা তৈরি করেছেন সেমি অটো ভেন্টিলেটর। মিনিস্টার হাইটেক পার্ক বলছে, মুমূর্ষু রোগীর চিকিৎসায় অত্যাবশ্যকীয় এই যন্ত্রটি সপ্তাহে 100 পিস উৎপাদন করার সক্ষমতা রয়েছে তাদের। জুবাইর ফয়সালের রিপোর্টে বিস্তারিত। দেশে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সমান্তরালে প্রকট হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র ভেন্টিলেটরের সংকটও। করোনায় মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকরা বরাবরই জোর দিচ্ছেন ভেন্টিলেটর আমদানি আর উৎপাদনে। সেখানেই এবার সুসংবাদ দিল দেশীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিনিস্টার গ্রুপ। কম্পোনেন্ট সোর্সিং অলরেডি হয়ে আছে, শুধু অনুমোদন পেলেই আমরা পড়াশোনা শুরু করতে পারবো। আমরা 75 থেকে 85,000 টাকার ভিতরে আমরা এটি দিতে পারবো। প্রাথমিকভাবে উৎপাদিত ভেন্টিলেটরের 10% ক্রয় করে বিভিন্ন হাসপাতালে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এফবিসিসিআই। এ উদ্যোগের প্রশংসা করছে আইসিটি মন্ত্রণালয়। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাওয়ার পরই প্রথম প্রোডাকশনে আমরা 100 প্রোডাকশন করে আপনার বাংলাদেশ সরকারকে আপনার সহযোগিতা করব। মাইওয়ান ইতিমধ্যে তাদের নিজেদের একটা ভেন্টিলেটর তৈরি করেছে, সেটিও আমরা ক্লিনিক্যাল টেস্টের জন্য দিচ্ছি এবং মেট্রোনিকের যেই ডিজাইন সেটাকে অনুসরণ করেও আমাদের বেশ অগ্রগতি হয়েছে। মেট্রনিকের নকশায় এ মাসেই নিজেদের তৈরি ভেন্টিলেটর স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেবে দেশীয় আরেক প্রতিষ্ঠান ওয়ালটনও। করোনা আক্রান্ত রোগীর অতি প্রয়োজনীয় ভেন্টিলেটর মেশিন তৈরির মাধ্যমে যেন তারই প্রমাণ দিচ্ছে বাংলাদেশের বেসরকারি খাত। এই উদ্যোগ সফল হোক, দুর্যোগ পরবর্তী বিশুদ্ধ পৃথিবীতে উজ্জ্বল হয়ে থাকুক বাংলাদেশের নামও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, গাজীপুর। পর্যাপ্ত সরবরাহ থাকলেও করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মুখে ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে আমদানিকারক এবং ব্যবসায়ীরা। শেখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আদা দিয়ে গরম চা খেলে করোনা ভাইরাস ভালো হয়, শুধুমাত্র এ তথ্যের উপর ভিত্তি করে 90 টাকার আদা পৌঁছে যায় 360 টাকায়। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আদা এখন বাজারেই নেই। এভাবেই আমদানিকারকদের তালিকা নিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট খাতুনগঞ্জের দোকানে এবং গুদামে গুদামে ঘুরছেন, কিন্তু দেখা যাচ্ছে যাদের নাম আমদানিকারক হিসেবে রয়েছে তাদের কোনো অস্তিত্ব এই বাজারে পাওয়া যাচ্ছে না, আর বাকিরা দোকান বন্ধ করেই চলে গেছেন। আদা, পেঁয়াজ, রসুন এই 3টা যে এসেন্সিয়াল কমোডিটিস আছে এই 3টার দাম বেড়েছে আর কি। আর পাশাপাশি আমরা বাজার মনিটরিংয়ের আওতায় যে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আছে সে বিষয়ে আমরা কাজ করছি। সকালে একদিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট খাতুনগঞ্জে ঢুকছেন, অন্যদিকে সিন্ডিকেট আমদানিকারক এবং ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠানের শাটার বন্ধ করতে শুরু করে। চট্টগ্রামে 35 জন আদার আমদানিকারক সহ বিভিন্ন পণ্যের কয়েকশোর বেশি আমদানিকারক থাকলেও 5 জনকেও খুঁজে পায়নি ভ্রাম্যমাণ আদালত। অনেককে তারা দোকান খুলতে বাধ্য করেন। এখানে যে স্পেসিফিক যে সুনির্দিষ্ট অ্যাড্রেস অনুযায়ী আমরা যে দোকানগুলো পাচ্ছি তাদের আমরা কাগজপত্রগুলো খতিয়ে দেখছি, তারা কি পরিমাণ লাভ করেছে সেটা যৌক্তিক পর্যায়ে কিনা, কিংবা যাদেরকে দিয়েছে কাদেরকে দিয়েছে, কোন পর্যায়ে গিয়ে এই মূল্যটা গিয়ে বাড়লো সেই জিনিসটা আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। খাতুনগঞ্জে 5000-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান এবং গুদাম রয়েছে, যারা চট্টগ্রাম বন্দরের পাশাপাশি বিভিন্ন স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি করে পাইকারি পর্যায়ে বিক্রি করেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সুনামগঞ্জের হাওরবাসী সারা বছরের একমাত্র ফসল ঘরে তোলা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন। একদিকে জলাবদ্ধতা, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের আশঙ্কা, অন্যদিকে ধান পাকার জন্য আরও 10 থেকে 15 দিন অপেক্ষা করতে হবে। কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত 43 ভাগ জমির ফসল কাটা হয়েছে। হিমাদ্রিশেখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সুনামগঞ্জ জেলায় চলতি বোরো মৌসুমে 2,20,000 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে 1,61,000 হেক্টর জমি রয়েছে হাওরে।
B28 জাতের ধান মোটামুটি পাকলেও B29 জাতের ধান পাকতে আরও 10 থেকে 15 দিন সময় লেগে যাবে। এরই মাঝে গত কদিনের টানা বৃষ্টিতে বিশ্বম্বরপুরে খরসার হাওরের নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। কাঁচা ধান যতটুকু পারি আমরা ততটুকু নিয়ে ঘরে তুলে যেন আমরা খাবারটা ঘরে রাখতে পারি। ধান রয়েছে নিম্ন স্তরের ধান খাঁচা, অনেক খাঁচাই মাঝে খাটা কিছু তলইতেছে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় শনিবার পর্যন্ত হাওরে 54 ভাগ জমির ধান কাটা হয়েছে। আমরা আর যদি 3-4 তারিখ পর্যন্ত সময় পাই তাহলে হাওরের ধান মোটামুটি উঠে পড়বে। চলতি বড় মৌসুমে জেলায় 14 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আকস্মিক বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য হাওরবাসী কাঁচা ধান ঘরে তুলতে শুরু করেছেন। শেষ পর্যন্ত সব ধান ঘরে তোলা সম্ভব কিনা তাই আতঙ্কের মধ্যে আছে গোটা সুনামগঞ্জবাসী। সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের খরচার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। মহামারী করোনার প্রভাবে বগুড়ায় ছোট বড় প্রায় 1,500 খামারি বিপাকে পড়েছেন। উৎপাদিত দুধ পানির দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তবে গত কয়েকদিন ধরে শেরপুর প্রাণী সম্পদ বিভাগ ও ডেইরি ওনার্স অ্যাসোসিয়েশন দুধ বিক্রির উদ্যোগ নেয় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বগুড়া থেকে মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া শেরপুর উপজেলার খামারগুলোতে প্রতিদিন 16,000 লিটার দুধ উৎপাদিত হয়। উৎপাদিত দুধের বেশিরভাগই ব্যবহার হতো দই এবং মিষ্টি তৈরিতে। বাকি দুধ বেসরকারি চিলিং সেন্টারে বিক্রি হতো। কিন্তু করোনার লকডাউন পরিস্থিতিতে গত 1 মাস ধরে দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ থাকায় পানির দামে দুধ বিক্রিতে বাধ্য হন খামারিরা। মাঝে মধ্যে বেচতেও পারি না। বর্তমানে যে পরিস্থিতি হয়েছে আমাদের গরু পালাই কষ্ট। এখন হোটেল মোটেল সব বন্ধ হয়ে গেছে, এই কারণে আমরা দুধ বেচতে পারতেছি না। খামারিদের এমন দুরবস্থায় এগিয়ে এসেছেন একদল তরুণ স্বেচ্ছাসেবী। পুষ্টির ফেরিওয়ালা নামে সংগঠনটি প্রাণী সম্পদ বিভাগ ও ডেইরি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় খামারগুলো থেকে দুধ কিনে এলাকার বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করছেন। প্রাণী সম্পদ অফিস থেকে আমাদের পুষ্টি ফেরিওয়ালা নামে একটা দল গঠন করে দিছে, যার কারণে আমরা বাড়ি বাড়ি দুধ বিক্রি করে পারতেছি। আগে আমরা বাজার থেকে দুধ কিনতাম, এখন আমরা বাড়ি বাড়ি খাঁটি দুধ পাচ্ছি। এ অবস্থায় সরকারি সহযোগিতা চায় ডেইরি অনার্স অ্যাসোসিয়েশন। প্রাণী সম্পদ বিভাগ বলছে খামারে চিকিৎসা সেবার পাশাপাশি দুধ বিপণনে সহযোগিতা করছে তারা। মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রতিটি সেক্টরে নজর দিয়েছেন, শুধু এই সেক্টরে নজর দিলেই এই খামারিরা এই বিপদ থেকে উদ্ধার হবে। খামারিরা যেমন জরুরি সেবা পাচ্ছে তেমনি তাদের উৎপাদিত পণ্যটিও বাজারে বিক্রি করতে পারতেছে। করোনার প্রভাবে প্রথম দিকে 20 টাকা লিটার হলেও উদ্যোগের ফলে এখন 30 টাকায় দুধ বিক্রি হচ্ছে। স্বাভাবিক সময়ে প্রতি লিটার দুধ বিক্রি হতো 50 টাকায়। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ ইউনিয়নের একটি গ্রামে পাহাড়ি উঁচু ভূমিতে ফাটল দেখা দেয় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই অবস্থায় এলাকাবাসীকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। জুয়েলুর রহমানের তোলা ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামের উঁচু পাহাড়ি টিলাভূমিতে ফাটল দেখা দেয়। এরপর থেকে টিলাভূমির নিচে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এলাকাটা যেহেতু ঝুঁকিপূর্ণ, আপনারা আপনাদের একটা নিরাপদ স্থানে যাইয়া আপাতত বসবাস করেন। পরীক্ষা নিরীক্ষার পরে আপনারা আবার আপনাদের যে স্বাভাবিক যে জায়গা এগুলোতে থাকতে পারবেন। এলাকার মধ্যে কিছুদিন আগে একটা শিলাবৃষ্টি হয়েছে, হওয়ার পরে মনে করেন যে এলাকার মধ্যে ফাটল দেখা দিছে। দিনের বেলা এসে আমাদের বাড়ি ঘর দেখতেছি, রাত্রের বেলা আমরা আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করতেছি। খবর পেয়ে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। উপজেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি তদারকি করছেন। সার্বক্ষণিক কোথায় নিয়ে যাওয়া হবে, কি করা যাবে, কিভাবে ত্রাণ দেওয়ার জন্য ব্যবস্থা করা যাবে, ইউনিয়ন মহোদয়ের সাথে আলাপ করছি। ইউনিয়ন মহোদয় আমার কথা সাড়া দিচ্ছে এবং খাওয়া থাকার ব্যবস্থা করার জন্য ঝুঁকি মনে করে তো আমরা এটা যে উপজেলা প্রশাসন থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয় যাতে লোকজন নিরাপদ দূরত্বে সরে যায়। উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, স্থানীয়দের সরে যেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। গণবিজ্ঞপ্তি জারি করেছি, উক্ত ফাটল যে এলাকা জুড়ে আছে সেই এলাকার 47টি পরিবারকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য ঝুঁকিমুক্ত হিসেবে ঘোষণা করলে তারপর এলাকাবাসী এখানে আসতে পারবে।
রোববার সকালে আইনমন্ত্রীর নির্দেশে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ঘটনাস্থল পরিদর্শন করেন। ভূমি ফাটলের এলাকায় ৪৭টি পরিবার বসবাস করছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। করোনা নিরাময়ে ক্ষেত্র বিশেষে হাইড্রক্সিক্লোরোকুইন, ফেভিপিরাভির, এজিথ্রোমাইসিন, স্টেরয়েড এর ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ক জাতীয় কমিটি। শিগগিরই তা ন্যাশনাল গাইডলাইনে অন্তর্ভুক্ত করা হবে। তবে কার্যকারিতা নিয়ে বিশ্বব্যাপী মতভেদ থাকায় এমন ওষুধ কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্টে বিস্তারিত। করোনা রোগীর চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন, ফেভিপিরাভির, এজিথ্রোমাইসিন, স্টেরয়েড ব্যবহারের সুফল মিলেছে এমন তথ্য এসেছে বহু আগে, আবার বিতর্কও কম নেই। এদিকে দেশে এমন ওষুধ ব্যবহার হতে পারে এই ভাবনা থেকেই এরই মধ্যে তার উৎপাদনের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন। মজুদও রাখা হয়েছে এসব ওষুধ। এমন বাস্তবতা এসব ওষুধ রোগীদের ক্ষেত্রে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে করোনা বিষয়ক জাতীয় টেকনিক্যাল কমিটি। আমাদের ভেন্টিলেশন ফ্যাসিলিটি নেই, আমরা কমিটিতে বসে সিদ্ধান্ত নিয়েছি যে ভেন্টিলেশনে যেন না যাওয়া লাগে এরকমভাবে চিকিৎসাটাকে রিওরিয়েন্ট করো। এই চিকিৎসাগুলো সম্পর্কে ভালো খারাপ দুদিকে আছে, কিন্তু এখনও কনক্লুসিভ নয়, যেগুলো কাজ করে না। চাইলে এখন থেকেই তা ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞ প্যানেলের। আমরা রিওরিয়েন্টেশন অফ দি ন্যাশনাল গাইডলাইন্স করেছি। এটা খুব অল্প কয়েকদিনের মধ্যেই অ্যাভেলেবল হবে এবং অ্যাভেলেবল হওয়ার আগেও ডাক্তাররা এটা ব্যবহার করতে পারে। এসব ওষুধ ব্যবহারে একমত নয় গোটা বিশ্ব। তাই দেশে এখনই এমন পরীক্ষা নিরীক্ষা করা কতটা যৌক্তিক তা নিয়ে ভিন্ন মত আছে গবেষকদের। হাইড্রক্সিক্লোরোকুইন একটি ঝুঁকিপূর্ণ ওষুধ বিবেচিত হওয়া উচিত। সেটাতে যে সুবিধার কথা সেই সুবিধাকে তার ঝুঁকির বিপরীতে মাপার কোনো সুযোগ বা সেরকম কোনো বড় গবেষণা এখনো হয়নি। কিছুদিন আগেই একটি রেমডেসিভির একটি অ্যান্টিভাইরাল বাদ গেল, কাছাকাছি একটি অ্যান্টিভাইরাল আবার সুপারিশ করা হচ্ছে। সেটার যে পক্ষে যথেষ্ট প্রমাণ যুক্তি নেই এখন আমাদের হাতে। শুধুমাত্র বলা যেতে পারে যে হ্যাঁ, অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহারের পেছনে বিভিন্ন জায়গায় কিছু শক্তিশালী পক্ষে কিছু যুক্তি আছে অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করার পক্ষে। স্টেরয়েড ব্যবহার করার পক্ষেও একেবারে বিশেষ একটি আইসিইউতে থাকা রোগী ছাড়া বাকি রোগীদের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহারের পক্ষে এখন পর্যন্ত তেমন কোভিড-19 রোগীদের ব্যবহারের পক্ষে বড় ধরনের কোনো গবেষণা প্রমাণ নেই। মহামারীর পর্যায়ে হলেও এমন ঢালাও সুপারিশ করার আগে আরেকবার ভেবে দেখার পরামর্শ এই বিশেষজ্ঞের। রাশেদ লিমন, সময় সংবাদ,